দেখো এইটা হচ্ছে তোমাদের মোটামুটি ধরা যাইতে পারে বিশদায়ী বিবরণীর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেটার, সবচেয়ে বেস্ট একটা ছক, যে ছকটা দেখলে তোমার আশা করা যায় আর কোনো রকমের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা দেখো এই ছকে কি কি আছে দেখি আমরা। দেখো প্রথমে দেখো তুমি সর্বপ্রথম কি বলো, তবে সর্বপ্রথম লিখবা বিক্রয়। কি বলো তো ভাইয়া? সর্বপ্রথম লিখবা বিক্রয়। ঠিক আছে, আচ্ছা তো বিক্রয় লেখার পরে তারপরে কি করবো, তারপরে বিক্রয় থেকে তুমি বাদ দিবা কি বলো তো ভাইয়া? তুমি বিক্রয় থেকে বাদ দিবা বিক্রয় ফেরত। দেখো যে বিক্রয় ফেরত, তো বিক্রয় ফেরতের আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে আন্তঃফেরত। বুঝতে পারছো ভাই? তাহলে বিক্রয় ফেরতের আরেকটা নাম কি? আন্তঃফেরত। তাহলে বিক্রয় থেকে ধরো যে ফেরত আসছে, তাহলে ফেরত আসলে কি হবে? বিক্রয়টা কমে গেছে, তাহলে কি ফেরতটা মাইনাস করে দিবা। আচ্ছা, তো আন্তঃফেরত আর বিক্রয় ফেরত সেম কথা। এখন ধরো পরীক্ষার মধ্যে শুধুমাত্র থাকে ফেরত, শুধুমাত্র ফেরত থাকে, তো ওই শুধুমাত্র ফেরত থাকলে ওটা আসলে তোমার বিক্রয় ফেরত না ক্রয় ফেরত কেমনে বুঝবা? আচ্ছা মনে রাখবা, ফেরতটা যদি তোমার ডেবিট পাশে থাকে, ডেবিট পাশে ফেরত যদি ডেবিট পাশে থাকে তার মানে এটা হচ্ছে বিক্রয় ফেরত। বিষয়টা ক্লিয়ার ভাইয়া? তো ডেবিট পাশে যে ফেরত থাকবে এটা কি ফেরত? বিক্রয় ফেরত। আর এই যে ক্রয় ফেরত, দেখো ক্রেডিট পাশে যেই ফেরত থাকবে ওটা হচ্ছে আমার ক্রয় ফেরত। সিম্পল। আচ্ছা এখন বিক্রয় থেকে তোমার ফেরত বাদ দেওয়ার পর বিক্রয় বারটা আছে না, যে বিক্রয় বারটা এটাও কি বলতো বিক্রয় থেকে বাদ দিতে হবে। সিম্পল। আচ্ছা যদি সমন্বয়ের মধ্যে দেখো এই যে এগুলো কি বলতো, এগুলো থাকবে তোমার রেওয়া মিলে। ঠিক আছে, আচ্ছা ধরো সমন্বয়ের মধ্যে আছে মুনাফাবিহীন পণ্য বিক্রয়। কি আছে বলতো? মুনাফাবিহীন পণ্য বিক্রয়, মানে তোমার যেই বিক্রয়ের উপর তুমি কোনো মুনাফা করো নাই, তো যেই বিক্রয়ের উপর তুমি মুনাফা করছো না ওটা কি আসলে বিক্রয় হয়েছে? ওটা তো আসলে বিক্রয় না, ওটা তো একটা ফাউ জিনিস, ভুয়া জিনিস, ঠিক না? তোমাকে এটা বেলকে বাজে দেখালো যে বিক্রয় করছি, কিন্তু আসলে কি ওটা বিক্রয় না, কারণ বিক্রয়ের মেইন উদ্দেশ্য হচ্ছে আমার মুনাফা করা। যদি আমি মুনাফাই করতে না পারি এটা তো আমার সেল হইলো না, বিক্রয় হইলো না। তার মানে ওটা যদি বিক্রয় হয়েছে না, বিক্রয় থেকে বাদ দিয়ে দিব। বুঝতে পারছো? তাহলে আমরা বাদ দিব, তাহলে বাদ দিলে হচ্ছে তোমার যে মুনাফাবিহীন পণ্য বিক্রয় কি বলতো, এখান থেকে আমরা মাইনাস করে দিব। ঠিক আছে, এবং এই যে মুনাফাবিহীন পণ্য বিক্রয় মাইনাস করব। এখন ধরো তুমি বিক্রয় করছিলে কিন্তু ভুলে লিখো নাই, তুমি বিক্রয় করছিলে কিন্তু কি বলতো ভুলে লিখো নাই, লিখতে ভুলে গেছিলা, তখন কিন্তু ওটা কি তোমার বিক্রয়কে বাড়াই দিবে না? ধরো আমার বিক্রি হচ্ছে বর্তমানে 1,00,000 টাকা, আমি আরো 10,000 টাকা বিক্রি করছিলাম যেটা আমি ভুলে গেছি, লিখি নাই, তাহলে ওটা যদি আমি এখন লিখি আমার কি হবে? বিক্রিটা বাড়বে না? আগে ছিল 1,00,000, এখন কি 10,000 টাকা আমি যোগ করবো, তাহলে 1,10,000 টাকা হবে, বিক্রি বাড়বে। তাহলে অলিখিত যদি তোমার প্রশ্নের মধ্যে এরকম ধরো যে অলিখিত বিক্রয় বা দাঁড়ে বিক্রয় থাকে, যে অলিখিত বিক্রয় তবে কি বলতো দাঁড়ে বিক্রয় থাকে, এটাকে কি বলতো এটাকে ভাই যোগ করে দিতে হবে। বিষয়টা সিম্পল ভাইয়া। আচ্ছা এখন কথা হচ্ছে, এখানে মন বাজ এই যে দুটা বিষয় দেখো, তোমাকে দেখাই। দেখো এই যে এখানে এই যে একটা হচ্ছে তোমার মুনাফাবিহীন পণ্য বিক্রয় এইটা, আর আরেকটা হচ্ছে তোমার অলিখিত বিক্রয়। এই দুইটা বিষয় থাকবে তোমার সমন্বয়। কোথায় বলতো ভাইয়া? সমন্বয় থাকবে, সমন্বয় থাকবে। ওকে আচ্ছা, আচ্ছা এখন দেখো এটা একটু কেমন যেন হয়ে গেছে। ঠিক আছে, আমি আবার একটু করেছি, দাঁড়াও। ওকে চলো আমরা এখান থেকে আসলে কলমটাই চেঞ্জ করে ফেলি। ওকে কালারটা চেঞ্জ করে ফেলি। আচ্ছা এই দুটাকে বলতো আমার সমন্বয়ে থাকবে। ওকে সমন্বয় থাকবে, সিম্পল। আচ্ছা তাহলে তাহলে এই কাহিনী টাহিনী করার পরে আমি আসলে কি পাবো বলতো ভাইয়া? আমি এখান থেকে এই কাহিনী কাহিনী করে আমি যে জিনিসটা পাবো ওইটা হচ্ছে নিট বিক্রয় পাবো, মানে আমার অ্যাকচুয়াল বিক্রি কত টাকা পাবো। এখন সবচেয়ে বড় পেস লাগে জানো, সবচেয়ে বড় পেস যে বিষয়টা লাগে যে ভাইয়া কোন টাকাটা কোন গড়ে বসবে, কোন টাকাটা কোন গড়ে বসবে। সিম্পল বুঝো ভাইয়া। আচ্ছা এই যে বিক্রয়, ধরো এই বিক্রয়ের সাথে যদি কোনো ক্যালকুলেশন থাকে, যদি কোনো যোগ বিয়োগ থাকে, তাহলে বিক্রয়টা বসবে কি বলতো সেকেন্ড কলামে বসবে। বিক্রয়ের যে টাকা থাকে যদি এর সাথে কোনো যোগ বিয়োগ থাকে, ধরো যে বিক্রয় ফেরত আছে, বিক্রয় বাট্টা আছে বা কিছু একটা আছে, যোগ বিয়োগ আছে, তাহলে কি বিক্রয়ের টাকাটা সেকেন্ড কলামে বসবে। আর যদি কোনো যোগ বিয়োগ না থাকে তাহলে বিক্রয়ের টাকাটা কি বলতো সরাসরি থার্ড কলামে বসে যাবে। সিম্পল। আচ্ছা মনে থাকবে। আচ্ছা আর এই যে নেট বিক্রি, দেখো এই নেট বিক্রি মানে কি? এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় টাইটেল, এটা কি সবচেয়ে বড় টাইটেল। তো সবচেয়ে বড় টাইটেল কি সব সময় থার্ড কলামে থাকবে। বিষয়টা ক্লিয়ার? সবচেয়ে বড় যে টাইটেল সে কি সবসময় কি বলতো থার্ড কলামে থাকবে। যেমন ধরো বিক্রিত পণ্যের বই সবচেয়ে বড় টাইটেল, নিট কই, হ্যাঁ নিট কই সবচেয়ে বড় টাইটেল না, তারপর ধরো যে মুট মুনাফা সবচেয়ে বড় টাইটেল, হ্যাঁ পরিচালন ব্যয় সবচেয়ে বড় টাইটেল, এগুলি কি সবসময় থার্ড কলামে থাকবে। সিম্পল। আচ্ছা এবার বিষয় দেখো, তো নিট বিক্রি হয়ে গেল, তাহলে নিট বিক্রি থেকে আমরা কি বাদ দিব বলতো? বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেবো, যে বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা বলতো এখান থেকে বাদ দিব। এখন বিক্রিত পণ্যের ব্যয় যে আমরা বাদ দিব বিষয়টা একটু বুঝো। এখন বিক্রিত ব্যয় পণ্যের ব্যয় এর আসলে কি কি আছে দেখো। দেখো ফার্স্ট আছে কি প্রারম্ভিক মজুত পণ্য, আমরা বলছিলাম কিন্তু, তো ওই যে প্রারম্ভিক মজুত পণ্য, এরপরে কি বলতো কই আসবে?
তো এখানে কই বলতে কিন্তু আসলে আমাকে শুধুমাত্র কই না, আমাকে নিট কই বের করতে হবে। আসলেই অ্যাকচুয়াল কই কত টাকার পণ্য কিনা হয়েছিল, কত টাকার পণ্য কই করা হয়েছিল। তো ধরো যে তুমি কই করছো কিন্তু কই ফেরত দিছো, হ্যাঁ, তাহলে কই ফেরত দিলে কি হবে, কইটা কমে যাবে। তাহলে এই জন্য কি আমরা কই ফেরতটাকে মাইনাস করে দেবো। আমার কি বলতো কইটা কমে গেছে, মাইনাস করে দিব। তারপর বহি ফেরত, মনে করবে যে বহি ফেরত আর কি বলতো কই ফেরত সেম জিনিস, ঠিক আছে। সুতরাং বই ফেরত দেখলো কি ওটাকে ধরে নিতে হবে, এর মানে কি, এর মানে হচ্ছে আমার কই ফেরত। আর যদি শুধু ফেরত থাকে তাহলে তার এটা কি ফেরত কেমনে বুঝবা, যদি ফেরতের টাকাটা ক্রেডিট পাশে থাকে তার মানে এটা হচ্ছে কি আমার কই ফেরত, সিম্পল। আচ্ছা, ধরো যে কই বারটা আসছে, তাহলে কই বারটা থাকলে কি বলতো, কই বারটাটা অবশ্যই কি কই থেকে মাইনাস করে দিতে হবে। শুধু বারটা না, কিন্তু শুধু বারটা কিন্তু কই থেকে মাইনাস হবে না, ঠিক আছে। কই বারটা যদি থাকে তখন কিটা তোমার কই থেকে মাইনাস করে দিতে হবে। তারপরে এই যে মুনাফাবিহীন পণ্য বিক্রি, মানে বা মুনাফাবিহীন পণ্য বিক্রি করলে এটা অ্যাট দ্য সেম টাইম কই থেকেও মাইনাস হবে, আবার কি অ্যাট দ্য সেম টাইম বিক্রি থেকে মাইনাস হবে, ঠিক আছে। এখন এই বিষয়টা আমরা ব্যাখ্যা পড়ব তখন, সামনে যখন আমরা আসলে তোমার কিছুক্ষণ পরে যখন আমরা সমন্বয়ে যাব না, তো সমন্বয়ে যাওয়ার সময় আমরা আসলে একটা ব্যাখ্যা দেখব যে কেন মুনাফাবিহীন পণ্য বিক্রয় কই বিক্রয় দুই জায়গা থেকে মাইনাস হচ্ছে। ওকে, তাহলে জাস্ট আপাতত মনে রাখো যে মুনাফাবিহীন পণ্য বিক্রয়কে আমরা এখান থেকে মাইনাস করে দেবো, ঠিক আছে। আচ্ছা, তারপর ধরো যে মালিক পণ্য উত্তোলন করছে, কি করছে বলতো, পণ্য উত্তোলন করছে। তাহলে পণ্য উত্তোলন করলে কি ওই পণ্য উত্তোলন আমরা এখান থেকে কি করবো বলতো, মাইনাস করবো, ঠিক আছে। আচ্ছা, আবার ধরো যে বিনামূল্যে পণ্য বিতরণ হয়েছে, তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ করলে আমরা এখান থেকে মাইনাস করবো। আচ্ছা, আমি সিম্পল একটু বলে দিচ্ছি যে এই তিনটা অংশ আমরা কেন মাইনাস করি বুঝো। এই যে এখানে তিনটা মুনাফাবিহীন পণ্য বিক্রয়, হ্যাঁ, এই যে মুনাফাবিহীন পণ্য বিক্রয়, বিক্রয় থেকে কেন মাইনাস করে আমরা জানি যে আসলে এটা বিক্রয় না, কারণ বিক্রয়ের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। যেহেতু এই বিক্রয়ের মাধ্যমে মুনাফা আমার হয় নাই, তার মানে আমরা এটা মাইনাস করে দিব বিক্রয় থেকে, এটা আমরা জানি। কিন্তু এই যে মুনাফাবিহীন পণ্য বিক্রয় বা পণ্য উত্তোলন বা বিনামূল্যে পণ্য বিতরণ, এগুলো আসলে কই থেকে কেন মাইনাস হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন একটা বিষয় মনে রাখবে, দেখো সিম্পল বিষয়টা বুঝাই তোমাদেরকে। আচ্ছা, এখানে বোঝা, হ্যাঁ, তার আগে এটা একটু লক করে নিচ্ছি। লক করে এই লেখাটা আমরা একটু উপরের দিকে পাঠিয়ে দিই, হ্যাঁ, চলো এটাকে আমরা একটু উপরে পাঠিয়ে দিলাম, এখানে একটু তোমাদেরকে বোঝাই। ওকে, আচ্ছা, দেখো ভাই মনে রাখবা যে কই কখন ক্রেডিট হয়, মানে কই থেকে মানে কই থেকে মাইনাস হয়েছে, মানে কি কই এখানে ক্রেডিট হয়েছে। আচ্ছা, তাহলে কইটা আসলে কখন ক্রেডিট হয়, মনে রাখবা যে পণ্য যখন ব্যবসা থেকে চলে যায়, হ্যাঁ, ধরো যে পণ্য কমে যায়, ধরো, হ্যাঁ, পণ্য কমে যায়, তো আসলে ব্যবসা থেকে এই পণ্যটা কমে যায় আসলে দুইটা মাধ্যমে, ঠিক আছে। এর মধ্যে একটা মাধ্যম হচ্ছে, দেখো, এর মধ্যে আমার একটা মাধ্যম হচ্ছে যখন আসলে আমি তোমার পণ্য বিক্রয় করে দিই, পণ্য বিক্রয় করি, তখন আমার কি বলতো পণ্যটা কমে যায়, ঠিক না। তো আমার পণ্য ছিল 1,00,000 টাকা, আমি বিক্রি করছি 20,000 টাকার, তাহলে পণ্য কমে গেছে 20,000 টাকা। আচ্ছা, আরেকটা হচ্ছে বিক্রয় ছাড়া অন্যান্য উপায়ে পণ্য কমতে পারে, বিক্রয় ব্যতীত অন্য উপায়ে কি পণ্য কমতে পারে। এখন কথা হচ্ছে ভাই বিক্রয় ছাড়া আসলে কি কি উপায়ে পণ্য কমে। ধরো আমি তোমাকে বললাম আমি পণ্য বিতরণ করে দিছি, তাহলে এর ফলে কি পণ্য কমে গেছে না। ওটা কি তোমার বিক্রয়ের মাধ্যমে কমছে নাকি বিতরণের মাধ্যমে কমছে, অবশ্যই বিতরণের মাধ্যমে কমছে। আপনি কি বিক্রয় ছাড়া অন্য উপায়ে কমছে। বাট ধরো যে পণ্য চুরি হয়ে গেছে, তাহলে পণ্য কমে গেছে না। ধরো পণ্য আগুনে বিনষ্ট হয়ে গেছে, পণ্য কমে গেছে না, কমে গেছে কিন্তু। আচ্ছা, তারপর ধরো যে মালিক পণ্য উত্তোলন করে ফেলছে, তাহলে পণ্য কমে গেছে না, পণ্য কমে গেছে। কিন্তু এগুলো কি একটাও বিক্রয়ের মাধ্যমে কমছে না, বিক্রয়ের মাধ্যমে কমে নাই, বিক্রয় ছাড়া অন্য উপায়ে কমছে। সেটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে মনে রাখবে বিক্রয় ছাড়া যখন অন্য উপায়ে পণ্যটা কমে যাবে তখনই তোমার কই হিসাবটা ক্রেডিট হবে। বিষয়টা সিম্পল ভাই, বিক্রয় ছাড়া যখন ধরো যে অন্য উপায়ে পণ্য কমবে তখন কি বলতো কই হিসাবটা ক্রেডিট হবে। কই হিসাব কি হলো তখন কি হবে বলতো আমার ক্রেডিট হবে। মানে কি, মানে হচ্ছে কই থেকে আমরা কি করবো বলতো মাইনাস করে দেব, সিম্পল। আচ্ছা, এখন এখানে আরেকটা মজার ব্যাপার দেখো, ঠিক আছে। দেখো এই যে তোমার বললাম আমরা মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এটা কেন মাইনাস হচ্ছে। আচ্ছা বলো তবে মুনাফাবিহীন পণ্য বিক্রি করলে এই মুনাফাবিহীন পণ্য এটা তো কোনো বিক্রয় না, এটা কোনো বিক্রয় না। ধরো তুমি তোমার বন্ধুর নিকট, ধরো একটা সিম্পল বুঝো, ধরো তুমি একটা পণ্য কিনছো 100 টাকা দিয়ে, তোমার বন্ধুর নিকট বিক্রি করে দিচ্ছ 100 টাকা, তারপর বলো তবে এর ফলে কি তোমার আসলে কোনো লাভ হয়েছে, লাভ হয় নাই। তার মানে কি এটা আসলে বিক্রয় না, তুমি যেই টাকাতে কিনছিলা ওই টাকায় কি বলতো তাকে
তুমি দিয়ে দিছো, তুমি জাস্ট তাকে দিয়ে দিছো পণ্যটা ওই টাকাতে, বিক্রি করো নাই। বিক্রিটা তখন হবে যখন তুমি লাভ করবে, একটা প্রফিট মার্জিন রাখবা, তখন কি আমরা ওটাকে বিক্রি বলতে পারবো। বাট তুমি যেই টাকায় কিনছিলা ওই টাকাতে কি তাকে তুমি দিয়ে দিছো, এখানে কোনো বিক্রি বলা যাবে না। তাহলে বলো তুমি যে তাকে পণ্যটা দিয়ে দিছো, তোমার থেকে তো পণ্যটা কমছে, অবশ্যই কমছে, কিন্তু ওই যে তোমার থেকে পণ্যটা কমছে ওটা কি বিক্রয়ের মাধ্যমে কমছে? না, তুমি তাকে দিয়ে দিছো এর মাধ্যমে কমছে। তার মানে এটাও আসলে বিক্রয় ছাড়া অন্য উপায়ে পণ্য কমছে। আর বিক্রয় ছাড়া অন্য উপায়ে পণ্য কমলে কি হবে, কই হিসাবটা ক্রেডিট হবে। আর ক্রেডিট মানে কি বলতো, কই থেকে টাকাটাকে আমরা মাইনাস করে দিব। তো এই সেম কারণে কিন্তু পণ্য উত্তোলন মাইনাস হয়েছে, সেম কারণে কিন্তু বিনামূল্যে পণ্য বিতরণ কি বলতো মাইনাস হয়েছে। বিষয়টা ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, আর ধরো যে তুমি মানে দাঁড়ে পণ্য কিনছিলা বা তুমি বাকিতে পণ্য কিনছিলা, ওটা তুমি কি বলতো অলিখিত, লিখো নাই, ওটা কি বলো তুমি লিখো নাই। তো তুমি লিখো নাই মানে কি, তুমি পণ্য কিনছিলে, তাহলে কই করলে কি বলো তো আমরা যোগ করে দিব, ঠিক না বিষয়টা? আচ্ছা, একটা বিষয় মনে রাখবে এখানে, ধরো হ্যাঁ, ধরো তোমাকে শুধু শুধু বলছে দাঁড়ে কই, হ্যাঁ, বা শুধু বলছে তোমার দাঁড়ে বিক্রয়, তাহলে এটা অবশ্যই তোমার কি রেও মিলে থাকবে না, এটা থাকবে কোথায় বলো তো, সমন্বয়ে থাকবে, সমন্বয়। সমন্বয় থাকছে, এখন তোমাকে বলছে দাঁড়ে বিক্রয়, এটা লিখিত নাকি অলিখিত বলে নাই, তো সমন্বয় মানে হচ্ছে অলিখিত, সমন্বয় মানে কি বলতো অলিখিত। তার মানে তোমার শুধু দাঁড়ে কই বললেও কি তোমাকে ধরে নিতে হবে কি বলতো এটা অলিখিত, কারণ সমন্বয় মানে কি তুমি লিখো নাই, বাদ পড়ে গেছে, এখন কি করতে হবে, এখন এটাকে সমন্বয় করতে হবে, সিম্পল। আচ্ছা, তাহলে এখন আমরা কি নিট কই পাইলাম, দেখো যাচ্ছে এই টাকাগুলো সেটা কোথায় বসবে। তো ধরো এই যে প্রারম্ভিক, দেখো এটা হচ্ছে একদম মেইন হেডলাইন, এটা কি বলতো মেইন হেডলাইন। তো মেন হেডলাইনটা সবসময় থাকবে কি থার্ড কলামে। এখন এর আন্ডারে দেখো, মানে দেখো সিম্পল বলছো, মেইন হেডলাইন থাকবে থার্ড কলামে, মেইন হেডলাইনের আন্ডারে যে থাকবে সে থাকবে সেকেন্ড কলামে, আর এর আন্ডারে আবার যে থাকবে সে থাকবে এই ফার্স্ট কলামে। বুঝতে পারছো বিষয়টা, যে মেন যে হেডলাইন সে হচ্ছে থার্ড কলামে, এই মেন হেডলাইনের আন্ডারে কি আছে প্রারম্ভিক মজুত পণ্য, সে থাকবে সেকেন্ড কলামে। আচ্ছা, এই মেন হেডলাইনের আন্ডারে কি আছে কই, কিন্তু কয়ের আন্ডারে আবার কি যোগ বিয়োগ আছে না, দেখো এই বিক্রিত পণ্যের বের আন্ডারে আছে কে কই আছে, আবার কয়ের আন্ডারে সবগুলো আছে। তার মানে এই কইটা সেকেন্ড কলামে যাবে না, বরং এর সাথে যদি যোগ বিয়োগ আছে এজন্য কি এটা ফার্স্ট কলামে হবে। এবং ফার্স্ট কলামে যোগ বিয়োগ করার পরে তুমি যে নিট কই বের করছো, এই নিট কইটা কার আন্ডারে, এটা হচ্ছে বিক্রিত পণ্যের বের আন্ডারে, সুতরাং এটা যাবে তোমার সেকেন্ড কলামে। বিষয়টা ক্লিয়ার ভাইয়া? কিন্তু এই যে এখানে কয়টা কি থাকবে ফার্স্ট কলামে, কেন, কারণ কয়ের সাথে যোগ বিয়োগ আছে। যদি কয়ের সাথে কোনো যোগ বিয়োগ না থাকে তখন কি এই কইটা বিক্রিত পণ্যের বে আন্ডারে যেহেতু আছে এটা কি বলতো সেকেন্ড কলামে যাবে। সিম্পল ভাইয়া? তাহলে সবার উপর হচ্ছে বিক্রিত পণ্যের বে, এখানে তাহলে বিক্রিত পণ্যের বে থার্ড কলামে, এর আন্ডারে যে আছে সে কি বলতো সেকেন্ড কলামে। আর যদি এর সাথে কোনো যোগ বিয়োগ থাকে, মানে সেকেন্ড কলামে যে থাকবে, ধরো সেকেন্ড কলামে যে থাকবে তার সাথে যখন কোনো যোগ বিয়োগ থাকবে তখনই কি এটা ফার্স্ট কলামে আসবে। নর্মালি ফার্স্ট কলামের কোনো কাজ নাই, ফার্স্ট কলামের একটাই কাজ, ওইটা হচ্ছে সেকেন্ড কলামে যে বসবে তার সাথে তোমার যদি কোনো যোগ বিয়োগ থাকে, কোনো লেনা দেনা থাকে, তখনই তাকে ফার্স্ট কলামে নিয়ে আসতে হবে। বিষয়টা সিম্পল। ধরো ধরো প্রারম্ভিক মজুত পণ্য, এর সাথে কোনো যোগ বিয়োগ নাই, সরাসরি সেকেন্ড কলামে যাবে। ধরো কই, এর সাথে কোনো যোগ বিয়োগ নাই, সরাসরি কি সেকেন্ড কলামে যাবে। বুঝতে পারছো বিষয়টা? তারপর ধরো যে পণ্য ক্রয়ের সাথে যে তোমার প্রত্যক্ষ খরচগুলো সবগুলো কি বলতো বিক্রিত পণ্য বের আন্ডারে আসবে। ধরো যে পণ্য ক্রয়ের সাথে মজুরি জড়িত, বন্দর বা ডক চার্জ জড়িত, জাহাজ ভাড়া জড়িত, আমদানি শুল্ক বা শুধু শুল্ক বললে কি আমদানি শুল্ক ধরে নিতে হবে। তারপর কই পরিবহন বা আন্তঃপরিবহন মানে কি বলতো কই পরিবহন, আবার শুধু পরিবহন বললে কি এটাকে আমরা আন্তঃপরিবহন বা কই পরিবহন ধরে নিব। তাহলে আমরা এই সবগুলো দেখো, এই সবগুলো কি সরাসরি সেকেন্ড কলামে যাবে। যদি এগুলোর সাথে কোনো যোগ বিয়োগ থাকে তখন কি ফার্স্ট কলামে হবে। তো তুমি এই সবগুলিকে বলতে সবগুলিকে তুমি যোগ করবা, ধরো এই সবগুলিকে আমরা যোগ করলাম, যোগ করলে আমাদের একটা অ্যামাউন্ট আসলো, ধরো যে সামথিং কিছুটা আসলো, হ্যাঁ। আসার পরে এই সবগুলো যোগ করার পর তারপর তুমি বিয়োগ করবা কি, তারপরে তুমি বিয়োগ করবা মাইনাস সমাপনী মজুত পণ্য। বিষয়টা ক্লিয়ার ভাইয়া? সবগুলো যোগ করার পরে এখানে তারপরে কি তুমি এখান থেকে বিয়োগ করবা এই যে সমাপনী মজুত পণ্য, ঠিক আছে। আর অ্যাকাউন্টিংয়ে বিয়োগ মানে কি বলতো, বিয়োগ মানে হচ্ছে এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবা। সিম্পল না ভাইয়া? আচ্ছা, তো তারপর এটা থেকে এটা বিয়োগ করলে যে ফলাফলটা আসবে ওটা কি ফলাফল, ওটা হচ্ছে বিক্রিত পণ্য ব্যয়ের ফলাফল। এটা থেকে এটা বিয়োগ করলে যে ফলাফলটা আসবে এটা কিসের ফলাফল, বিক্রিত পণ্যের ব্যয়ের ফলাফল। আমরা এই সবগুলো করছি কার জন্য, বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে মেইন টাইটেল, তাহলে এই ফলাফলটা যেহেতু আমার মেইন টাইটেল, এই যে আমরা এটা থেকে এটা বিয়োগ করলাম, বিয়োগ করার পর আমরা কি পাচ্ছি, বিক্রিত পণ্যের ব্যয় পাচ্ছি, এটা হচ্ছে মেইন টাইটেল। তাহলে মেইন টাইটেল যাবে সবসময় কি বলতো থার্ড কলামে।
লিখবো থার্ড কলামে। আচ্ছা, এখন দেখো এই যে নিট বিক্রয়, দেখো এখানে আছে নিট বিক্রয়, ঠিক না? এখানে আছে নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে আমরা কি বলতো বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, তাহলে এটা হচ্ছে আবার আমাদের তোমার ব্যাকেটের ভিতর যাবে। তো এই হচ্ছে আমার নিট বিক্রয়, এবং নিট বিক্রয় থেকে কি বলতো আমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিচ্ছি, তখন আমি কি পাবো? তখন আমি যে বিষয়টা পাবো ওইটা হচ্ছে আমার মোট মুনাফা। বিষয়টা সিম্পল না ভাইয়া? ঠিক আছে, একদম সিম্পল। আচ্ছা, আমরা যখন ম্যাথ করবো তখন তুমি আস্তে আস্তে আরো বুঝে যাবে, ওকে, ম্যাথ করার সময়। তাহলে আমরা ধরো যে আমরা মোট মুনাফা পেয়ে গেলাম, আমরা এখান থেকে একটা মোট মুনাফা পেয়ে গেলাম। আচ্ছা, এবার বুঝো, এবার মোট মুনাফা থেকে আমি আসলে বাদ দিব কি বলতো? আমি বাদ দিব এখান থেকে পরিচালন ব্যয়। আচ্ছা, এখন পরিচালন ব্যয় কোনগুলো আছে তোমরা সবাই জানো, আমরা অলরেডি জানি। ধরো যে একদম সিম্পল, বেতন, ভাড়া, দেখো এই সবগুলো কি দেখো পরিচালন ব্যয় হচ্ছে আমার মেইন টাইটেল। তো মেইন টাইটেলের যে টাকাটা আসবে উঠে যাবে থার্ড কলামে, আর মেইন টাইটেলের আন্ডারে যা আছে সব যাবে কি বলতো আমার সেকেন্ড কলামে। এখন যদি বেতনের সাথে কোনো যোগ বিয়োগ থাকে তখন কি এটা ফার্স্ট কলামে আসবে, নয়তো কি এটা সেকেন্ড কলামে থাকবে। তো হচ্ছে বেতন, ভাড়া, বিক্রি পরিবহন বা বহি পরিবহন, অফিস খরচ বা দপ্তর খরচ, যাতায়াত বা ভ্রমণ খরচ, প্যাকিং খরচ, ঠিক আছে। প্যাকিং খরচ কি বলতো পরিচালন ব্যয়, কিন্তু যদি বলে বিশেষ প্যাকিং খরচ তখন কি এটা বিক্রিত পণ্যের ব্যয়ের আন্ডারে চলে আসবে। তো হচ্ছে বিমা খরচ বা প্রিমিয়াম বা বিমা কিস্তি বা বিমা সেলামে যাই বলো, বিমা খরচ, বিমা প্রিমিয়াম, কিস্তি সেলামে যাই বলো সবগুলোকে বলতো আমার পরিচালন ব্যয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো রপ্তানি শুল্ক, এটা কি আমার কি বলতো পরিচালন ব্যয়, কিন্তু আমদানি শুল্ক কি আমার বিক্রিত পণ্যের ব্যয়। তারপর ধরো যে কর ও বিকর, ঠিক আছে। উপযোগ খরচ, উপযোগ খরচ মানে কি গ্যাস, পানি, বিদ্যুৎ, গ্যাস, পানি, বিদ্যুৎ, এই তিনটাকে কি বলে উপযোগ খরচ বলে। ডাক ও তার অথবা কি যোগাযোগ খরচ যাই বলো। এই যে ব্যাংক চার্জ, হ্যাঁ, এটা কি নতুন করে অ্যাড করা হয়েছে পরিচালন ব্যয়তে, ব্যাংক চার্জ। তারপর ধরো যে বাট্টা প্রদান বা প্রদত্ত বাট্টা বা শুধু বাট্টা, ঠিক আছে। তাহলে এই বাট্টা প্রদান, প্রদত্ত বাট্টা বা শুধু বাট্টা, এগুলো কি সবগুলো হচ্ছে আমার পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। এখন শুধু বাট্টা, এখন শুধু বাট্টা থাকলে তুমি কোনটা বুঝবা, যে কি বাট্টা প্রদান নাকি বাট্টা প্রাপ্তি, কোনটা? মানে বা শুধু বাট্টা যদি টাকাটা ডেবিট পাশে থাকে, যদি কি টাকাটা তোমার ডেবিট পাশে থাকে তার মানে তুমি বাট্টা দিয়েছো, আর যদি ক্রেডিট পাশে থাকে এর মানে হচ্ছে তুমি বাট্টা পেয়েছো, বাট্টা দাও নাই, ওকে। আচ্ছা, তাহলে পরিচালন ব্যয় তো আরো আছে, দেখি আর কি কি আছে। দেখো পরিচালন ব্যয়, দেখো যে প্রদত্ত কমিশন, হ্যাঁ সেম ভাবে ধরো যদি আমার শুধু কমিশন থাকে, শুধু কমিশন, শুধু কমিশন, তাহলে তোমাকে দেখতে হবে টাকাটা কোন পাশে। যদি টাকাটা তোমার ডেবিট পাশে হয় তার মানে তুমি কমিশন দিয়েছো, তো কমিশন দিলে কি এটা পরিচালন ব্যয়তে আসবে, কিন্তু কমিশন পাইলে ওটা চলে যাবে তোমার কি অন্যান্য আয়তে, ঠিক আছে। এই যে কমিশন পাইলে কি অন্যান্য আয়তে চলে যাবে, ঠিক আছে। এই জন্য কি বিষয়টা ভালো করে খেয়াল রাখতে হবে যে শুধু কমিশন থাকলে ডেবিট পাশে আছে মানে কি তুমি কমিশন দিয়েছো, আর যদি কমিশনের ক্রেডিট পাশে থাকে তার মানে কি তুমি কমিশন পেয়েছো, ওকে। তো ধরো যে ব্যবসায়িক খরচ। আচ্ছা, এবার হচ্ছে মণিহারি, দেখো হ্যাঁ, ধরো যে মণিহারি, এটা হচ্ছে একটা খরচ, এটা কি খরচ বলতো পরিচালন খরচ। এখন সমন্বয়, ধরো যে সমন্বয়ের মধ্যে বলা আছে যে অব্যবহৃত মনিহারি, তো অব্যবহৃত মনিহারি মানে হচ্ছে সমাপনী মনিহারি, যে মনিহারি তুমি এখনো ব্যবহার করো নাই, সমাপনী মানে এখনো রয়ে গেছে ব্যবহার করে নাই। তার মানে কি ধরো তুমি মনিহারি, আচ্ছা মনিহারি জিনিসটা কি? মনিহারি হচ্ছে তোমরা যারা আমাদের আগের ক্লাসগুলো মানে আমাদের যে তোমার জাবেদের যে লেকচার ছিল ওইটা তোমাদের আসলে অবশ্যই করতে হবে। আমি তোমাদেরকে অবশ্যই বলবো 2টা লেকচার অবশ্যই তোমাকে দেখতে হবে আমাদের এই প্লেলিস্টের, যদি তুমি চাও যে অ্যাকাউন্টিং জগতে ইউ উইল বি দ্য নেক্সট কিং, ওকে, ইউ উইল বি দ্য নেক্সট গ্যাংস্টার, তাহলে আসলে তোমাকে আমাদের 2টা ভিডিও মাস্ট বি দেখতে হবে। একটা হচ্ছে লেনদেন, যেটা আসলে তোমাকে অ্যাকাউন্টিংয়ের বেসিকটা গ্যাপস করতে খুব বেশি হেল্প করবে, আর একটা হচ্ছে জাবেদা, যেটা আসলে তোমার অ্যাকাউন্টিং এর জগৎটাকে তুমি আসলে নতুনভাবে আবিষ্কার করতে শিখবা। তো জাবেদা লেকচারটা প্রায় 8 ঘন্টার লেকচার, বাট আমি তোমাকে এসিওর দিচ্ছি, তোমাকে গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত ওই ভিডিওর তোমার জন্য অর্থিত হবে, একটা সেকেন্ড সময় তোমার নষ্ট হবে না, প্রত্যেকটা মুহূর্তে তুমি আসলে নতুন নতুন বিষয় আসলে তুমি এক্সপ্লোর করতে পারবা। যারা জাবেদা লেকচারটা দেখো না ওদেরকে বলবো এটা একটু দেখে আসো, তাহলে তোমার জীবনটা অ্যাকাউন্টিং জার্নিটা অনেক অনেক বেশি ইজি হবে, ওকে। আচ্ছা, তো এ হচ্ছে তোমার, তাহলে এ হচ্ছে মনিহারি, তাহলে মনিহারি হচ্ছে কাগজ কলম এইগুলো আর কি, ঠিক আছে, পেন্সিল এরকম। তাহলে তুমি ধরো তুমি মনিহারি কিনছে 1000 টাকার, এখন বছর শেষে দেখলা যে 100 টাকার মনিহারি তুমি ব্যবহার করো নাই, অব্যবহৃত আছে, মানে কি এটা খরচ হয়েছে না। তাহলে খরচ না হলে কি এটা আমরা অবশ্যই কি বলতো মাইনাস করে দিব, যে আমার ছিল 1000 এখন কি হবে 100। তাহলে যেহেতু দেখো এটা হওয়ার কথা সেকেন্ড কলামে, বাট যেহেতু এর সাথে যোগ বিয়োগ আছে এটা ধরো যে হবে কি আমার ফার্স্ট কলামে হবে। এখান থেকে আমি 100 বিয়োগ করবো, ধরো যে 100 বিয়োগ করবো, তারপর কি এখানে লিখবো আমি 900 টাকা। যদি আমি লিখছি ইংরেজিতে, বাট তোমাদের তো পরীক্ষা আসবে বাংলাতে, ঠিক না? আচ্ছা,
ভার্সিটিতে ইংরেজি লিখতে লিখতে তোমাদের আসলে ইংরেজিতে বুঝাই ফেলতেছে। ওকে, আচ্ছা দেখো 100, এখানে আসবে কি বলতে হবে 900 টাকা, সিম্পল। আচ্ছা এখন ধরো তোমার সমন্বয়ের মধ্যে দেখো, এই যে বললাম তোমার এখানে কি বললাম, অব্যবহৃত মনির, এটা থাকবে কোথায়? এটা থাকবে তোমার সমন্বয়ে, সমন্বয়। ওকে, আচ্ছা তাহলে এই যে ধরো যে অব্যবহৃত মনিহারি, ধরো তোমার এই অব্যবহৃত মনিহারি তুমি বাদ দিবা কার থেকে? বাদ দিবা তুমি মনিহারি থেকে। বাট ধরো রেও মিলে খুঁজা কোনো জায়গায় তুমি মনিহারি পাচ্ছ না, যে ভাই মনিহারি কই গেল রে, খুঁজে যেতে পারছি না, তখন তুমি কি করবা? তখন তুমি দেখবা যে ওই রেও মিলের মধ্যে সাধারণ খরচ আছে কিনা অথবা ছাপা খরচ আছে কিনা। যদি সাধারণ খরচ থাকে তো ধরে নিবা সাধারণ খরচের মধ্যে মনিহারি আছে, এবং ওইখান থেকে অব্যবহৃত মনিহারি কি বলতো বাদ দিবা। বাট ধরো যে সাধারণ খরচও পাও নাই, তখন দেখবা ছাপা খরচ আছে কিনা। ছাপা খরচ থাকবে, তো থাকলে ওই ছাপা খরচ থেকে কি তুমি তখন অব্যবহৃত মনিহারিটা বাদ দিবা। বিষয়টা সিম্পল ভাইয়া। তাহলে প্রথম দেখো কি, প্রথম মনিহারি আছে কিনা, যদি মনিহারি থাকে তাহলে মনিহারি থেকে বাদ দিবা, যদি মনিহারি না থাকে সাধারণ খরচ থেকে বাদ দিবা, যদি সাধারণ খরচ না থাকে তখন কি বলতো ছাপা খরচ থেকে কি অব্যবহৃত মনিহারিটা বাদ দিয়ে দিবা, সিম্পল। ওকে, আচ্ছা এবার তো বিজ্ঞাপন। আচ্ছা এই যে বিজ্ঞাপন আপনার পাইলাম, দেখো এই যে বিজ্ঞাপনের সাথে ধরো তুমি যদি বিনামূল্যে পণ্য বিতরণ করো, ধরো বিজ্ঞাপন দেওয়া আছে তোমার 20,000 টাকা, তুমি এখন ধরো সমন্বয়ে বলা আছে তুমি বিনামূল্যে পণ্য বিতরণ করছো। আচ্ছা ভাইয়া বলো তো, এই যে তুমি বিনামূল্যে পণ্য বিতরণ তুমি কেন করবা? মানে একটা মানে ধরো যে তুমি একটা কোম্পানি দিচ্ছ, ওই কোম্পানির পণ্য তুমি সবার নিকট বিনামূল্যে বিলি করতেছো, যে ভাই নেন একদম মানে একদম বিনামূল্যে, একদম মানে কোনো টাকা পয়সা লাগবে না। তো একটা মানুষ সে পণ্যটা অবশ্যই তার টাকা খরচ হয়েছে এই পণ্যটা মেক করতে, তৈরি করতে, তো সেটা বিনামূল্যে কেন দিচ্ছে? অবশ্যই দিচ্ছে এই কারণে যে তার পণ্যের মার্কেটিং হবে, তার পণ্যের অ্যাডভার্টাইজিং হবে, তার পণ্যের বিজ্ঞাপন হবে, ঠিক না? তার মানে বিনামূল্যে পণ্য বিতরণ এর উদ্দেশ্য কি বলতো? এর উদ্দেশ্য হচ্ছে আমার বিজ্ঞাপন দেওয়া। তো ধরো যে বিজ্ঞাপন দেওয়া আছে প্রশ্নের মধ্যে 20,000, তুমি বিনামূল্যে পণ্য বিতরণ করছো আরো 5,000, তার মানে কি তোমার বিজ্ঞাপন খরচটাকে বাড়াই দিছে না? আগে ছিল 20,000, এখন করছে 5,000, তার মানে কি বৃদ্ধি পাইছে বিজ্ঞাপন খরচ। তাহলে বৃদ্ধি পেলে কি আমরা এখানে তোমার যোগ করে দিব যে বিনামূল্যে পণ্য বিতরণ, ঠিক আছে? আচ্ছা আর বিলম্বিত বিজ্ঞাপন, দেখো তোমাকে সিম্পল বিষয় আমি বুঝাই। ধরো ধরো হ্যাঁ, আচ্ছা একটু সিম্পলি বুঝে, ধরো ধরো তুমি এই মাসে বেতন দিছো 10,000 টাকা, এখন বেতন আরো বকেয়া আছে 2,000 টাকা, বেতনকে আরো বকেয়া আছে 2,000 টাকা। তাহলে অ্যাকাউন্টিং এর নিয়ম হচ্ছে, ধরো তুমি বেতন দিছো 10,000, বাট বকেয়া আছে মানে কি তোমাকে এই খরচটা দিতে হবে, এখনো দাও না, বাট কি খরচ তোমাকে দিতে হবে। তো অ্যাকাউন্টিং এর নিয়ম হচ্ছে তোমাকে কিন্তু বেতন দিছো 10,000, ওটাও তোমার খরচ, আর যেই 2,000 টাকা তুমি আসলে দেও নাই বাট তোমাকে দিতে হবে, এটাও তোমার খরচ। খরচটা এখনো হইছে না কিন্তু খরচ হয়ে গেছে, তো তুমি টাকাটা ভবিষ্যতে দিবা, বুঝতে পারছো? তো তুমি সিম্পলি বুঝো যে ধরো তোমার বেতন, ধরো তুমি একজন কর্মচারীকে বেতন মানে বেতন দিয়েছো 10,000 টাকা, ঠিক আছে? ধরো ওই কর্মচারী প্রত্যেক মাসে বেতন পাই 12,000 টাকা। এখন তুমি তাকে বলছো যে আপাতত কি এখন 10,000 টাকা নাও, পরবর্তীতে তোমাকে আরো 2,000 টাকা দিব। এখন তুমি কি বলতে পারবা যে এই মাসে তোমার খরচ 10,000 টাকা হয়েছে বেতনে? না, তোমার খরচ তো এই মাসে 12,000 টাকাই হয়েছে। তুমি এই মাসে নগদে দিয়েছো 10,000 টাকা। দেখো নগদে দেওয়া কিন্তু এক জিনিস, নগদে দিলেই যে খরচ হবে, নগদে না দিলে যে খরচ হবে না, বিষয়টা এরকম না। অ্যাকাউন্টিং কিন্তু বিষয়টা এরকম না। ধরো তোমাকে সিম্পল বোঝায়, তুমি টাকা পাইলেই তোমার ইনকাম হবে, আর টাকা না পেলে ইনকাম হবে না, বিষয়টা ওইরকম না। ধরো তুমি আজকে তোমার একটা মোটরসাইকেল বিক্রি করে 1 লাখ টাকা পাইলা, তুমি কি বলতে পারবা আজকে 1 লাখ টাকা আমার ইনকাম হয়েছে? বলতে পারবা না। টাকা পাইলে যে ইনকাম হবে বিষয়টা এরকম না। ধরো তুমি আজকে একটা ধরো কি কিনছো, ধরো তুমি বাসার মধ্যে একটা এসি কিনছো, 1 লাখ টাকা দিয়ে, তুমি কি বলবা আজকে আমার 1 লাখ টাকা খরচ হয়েছে? এসিটা তোমার খরচ না, তোমার একটা ইনভেস্টমেন্ট, তোমার সম্পদ। তো টাকা আইলেই যে তোমার ইনকাম হবে, টাকা গেলেই যে এটা খরচ হইতে হবে এমন না। অনেক সময় টাকা না গেলেও কি খরচ হইতে পারে। ধরো তোমার বাসা ভাড়া হচ্ছে 20,000 টাকা, তুমি যে বাসায় থাকো 20,000 টাকা, কিন্তু এই মাসে ধরো কোনো কারণে তুমি বলতেছো যে ভাইয়া আমি এই মাসে বাসা ভাড়া দিতে পারতেছি না, সামনের 2 মাসে একসাথে দিব। তো তুমি কি বলতে পারো যে এই মাসে আমার বাসা ভাড়া লাগে নাই, এই মাসে আমার বাসা ভাড়া খরচ হয় নাই, এটা কি বলতে পারবা? না। এই মাসে তুমি তাকে নগদ টাকা দাও নাই, ঠিক আছে, বাট তোমার বাসা ভাড়া হিসাবে কিন্তু খরচটা এই মাসেই তোমাকে লিখতে হবে। কারণ তুমি এই মাসে বাসার মধ্যে থাকছো, বাসা থেকে যে একটা সুবিধা নেওয়ার তুমি এই মাসে নিছো, তাহলে যেই মাসে সুবিধা নিবা ওই মাসে কি খরচটাকে দেখাই দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? তো তোমার ব্যবসার মধ্যে একজন কর্মচারী ছিল, তার বেতন হচ্ছে 12,000 টাকা, তাহলে সে মাসের মধ্যে 30 দিন তোমার ব্যবসার মধ্যে সময় দিছে, তো সময় দিয়ে তার থেকে তুমি কি নিছো? উপকার নিছো। তাহলে উপকারের বিনিময়ে যে টাকাটা দিবা, ওটা টাকা দাও আর না দাও, টাকা তুমি যখনই দাও না কেন, যেই মাসে উপকার নিছো ওই মাসেই কি খরচ হিসাবে দেখাইতে হবে।
বিষয়টা ক্লিয়ার ভাইয়া? তো সেম ভাবে তুমি তাকে 10,000 টাকা দিছো, কিন্তু তার বেতন কত? তার বেতন হচ্ছে 12,000 টাকা। তাহলে বাকি যে 2,000 টাকাটা কি আছে বলতো? এটা তোমার বকেয়া আছে। তাহলে এই বকেয়াটা আমরা কি করে দিব বলতো? অবশ্যই আমরা কি যোগ করে দিব। কারণ কি এটা আমার খরচ, আমি হয়তো টাকাটা তাকে দেই নাই, ভবিষ্যতে দিয়ে দিব। সেম ভাবে ধরো তার বেতন 12,000 টাকা, বাট সে তোমাকে এসে বলতেছে যে ভাই হ্যাঁ স্যার আমার মা খুব অসুস্থ, আমাকে আপনি কিছু টাকা অ্যাডভান্স দেন, কিছু টাকা অ্যাডভান্স দেন। তো ধরো তুমি তাকে অ্যাডভান্স দিছো 15,000 টাকা ধরো। এখন তুমি কি বলতে পারবা যে ওরে আমি এই মাসে বেতন দিছি 15,000 টাকা? না, ওটা তুমি তাকে অ্যাডভান্স দিছো, অ্যাডভান্স অগ্রিম দিছো। তাহলে অগ্রিম দিলে তার বেতন হচ্ছে 12,000, তুমি অগ্রিম দিছো কত? অগ্রিম দিছো তুমি 3,000 টাকা। তাহলে অগ্রিমটা কি? ওই অগ্রিমটা তুমি যখন মাইনাস করে দিবে 3,000, তাহলে তোমার খরচ বেরোবে কত? খরচ কিন্তু তোমার 12,000 থাকবে। মানে বকেয়া হোক অগ্রিম হোক, খরচ কিন্তু সবসময় তোমার সেমই থাকবে। 12,000 টাকা খরচ কি 12,000 থাকবে, বাট ওই সময় নগদ গেছিল 10,000। ওই সময় কি তোমার থেকে নগদ কম ছিল কত? নগদ কম ছিল 10,000, কিন্তু তোমার খরচ হয়েছিল কত? খরচ হয়েছিল 12,000ই। এখন তোমার থেকে নগদ গেছে কত? নগদ গেছে 15,000, কিন্তু খরচ কত? খরচ কিন্তু ঘুরে ফিরে এই 12,000ই থাকবে। তার মানে ওই সময় ছিল বকেয়া ছিল 2,000, আর এখন অগ্রিম হচ্ছে কি 3,000। তো আমরা কি জানি বলতো? বকেয়াটাকে আমরা এখানে যোগ করে দিব বকেয়া। তো মনে রাখবো বকেয়াকে আমরা সবসময় যোগ করব, আর অগ্রিমকে আমরা সবসময় বিয়োগ করে দিব। সিম্পল বিষয়টা। আচ্ছা, তো এই হচ্ছে আমার বিষয়। আচ্ছা, এবার তুমি খেয়াল করো ভাইয়া, বিলম্বিত বিজ্ঞাপন। হ্যাঁ, এই বিলম্বিত কথার অর্থটা তুমি সিম্পলি ভাবতে পারো এভাবে যে এটা হচ্ছে আমার অগ্রিমের মতন একটা অগ্রিম। ধরো তুমি বিজ্ঞাপন দিয়েছো 5 বছরের জন্য। ধরো তুমি 5 বছরের জন্য বিজ্ঞাপন দিয়েছো 1,00,000 টাকা। হ্যাঁ, তুমি 5 বছর নাকি বিজ্ঞাপন দিচ্ছ 1,00,000 টাকা, কিন্তু আমরা আর্থিক বিবরণী তৈরি করি কতদিনের জন্য? 1 বছরের জন্য। তো তুমি খরচ করছো 5 বছরের জন্য, তাহলে আমি হিসাব করতেছি 1 বছরের জন্য। তাহলে বাকি যে 4 বছর, ওই 4 বছর টাকা তুমি অগ্রিম দিছো না? আমরা হিসাব করতেছি 1 বছরের জন্য, তাহলে বাকি যেখানে 4 বছর আছে ওই টাকাটা তুমি অগ্রিম দিছো, অ্যাডভান্স দিয়েছো। তাহলে ওই টাকাটা তুমি অ্যাডভান্স দিয়েছো, ওইটা তোমার তো এখনো খরচ হয় নাই। তুমি টাকা দিছো মানে তো খরচ না, তুমি এখন খরচ হয় না, অ্যাডভান্স দিছো। তো অ্যাডভান্সটাকে আমরা এখান থেকে মাইনাস করে দেবো। বিষয়টা ক্লিয়ার ভাইয়া? তো এই জন্যই দেখো, তাহলে এই জন্যই কিন্তু আমরা কি বলতো বিলম্বিত বিজ্ঞাপন, মানে বিজ্ঞাপনের সাথে বিনামূল্যে পণ্য বিতরণ করলে যেই টাকাটা যোগ হবে, হ্যাঁ এই দুটো যোগ করে যে টাকাটা হবে, ওই টাকা থেকে আমরা অগ্রিম বিজ্ঞাপনের টাকাটা আমরা বিয়োগ করে দিব। সিম্পল, ঠিক আছে? আচ্ছা, আর এই যে দুটো এনে দেখো, যে তোমার হচ্ছে একটা হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ, একটা কি বিলম্বিত বিজ্ঞাপন, এই দুইটাই থাকবে আমার সমন্বয়। সমন্বয়, ওকে। আচ্ছা, এবার দেখো অনাদায়ী পাওনা। এখন কথা হচ্ছে অনাদায়ী পাওনা জিনিসটা আসলে কি? আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে অনাদায়ী পাওনা বিষয়টা হচ্ছে, ধরো তুমি একজনের নিকট 5,000 টাকার পণ্য বিক্রি করছো, এখন সে তোমাকে টাকা দিচ্ছে না, যে ভাই আজকে দেবো কালকে দেবো, মানে বন্ডামি করতেছে, বাটপাড়ি টাউট থাকে না কিছু, এরকম করতেছে। এটা হইতে পারতে সে যে তোমাকে টাকাটা দিবে না, এটা তোমার ক্ষতি। তাহলে এই ক্ষতিটার নাম হচ্ছে অনাদায়ী পাওনা, মানে যেই পাওনাটা তুমি আদায় করতে পারতেছো না। দেখো অনাদায়ী মানে কি? আদায় করা যাচ্ছে না। পাওনা মানে যেই পাওনা টাকাটা তুমি আদায় করতে পারতেছো না, এর নাম কি? অনাদায়ী পাওনা। আবার অনেক সময় এমন হয় যে লোকটা আসলে বাটপার না, থাকে না যে আসলে লোকটা খুব বেশি সমস্যায় পড়ে গেছে। আমাদের আশেপাশে কিন্তু আসলে এবার অনেকেই থাকে যে আমাদের থেকে আসলে টাকা নিয়েছে, বাট সে আসলে টাকাটা দিতে চাচ্ছে, সে আসলে বাটপার টাউট এরকম লোক না, কিন্তু সে তার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, তখন আমরা কি করি যে আমরা ধরে নিই যে ওর থেকে আসলে টাকাটা পাবো না। হ্যাঁ, ওর থেকে কি টাকাটা পাওয়া পসিবল না, ওইটাও কি? ওইটাও অনাদায়ী পাওনা। তো অনাদায়ী পাওনা কিন্তু সবসময় সে লোকটা খারাপ হবে এমন না। অনেক জায়গায় সে ব্যবসাতে লস করে ফেলছে, বা একদম দেউলিয়া হয়ে গেছে, তার মানে আর কোনো কিছু নাই, একদম খুবই অভাবে, খুবই মানে দুর্বিষহ জীবনযাপন করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু কি ওই লোক টাকাটা পরিশোধ করতে ব্যর্থ হবে। তো ওইটাও কি আমার জন্য অনাদায়ী পাওনা। এই অনাদায়ী পাওনার বা একটা নাম আছে, ওটা হচ্ছে কুড়ি। কুড়িন, ওকে। আচ্ছা, কুড়িন যে আমি মনে রাখো, সমস্যা নাই। আচ্ছা, এবার খেয়াল করো, এখন অনাদায়ী পাওনা বিষয় হচ্ছে তোমার সিম্পল মনে রাখবা যে এই যে কুড়িন, এই যে আমরা আমরা এখানে যে কুড়িন লিখলাম, এই যে অনাদায়ী পাওনা, এটা হচ্ছে তোমার পুরাতন অনাদায়ী পাওনা, ঠিক আছে? একটু নিচে করে লিখি, এটা হচ্ছে তোমার পুরাতন অনাদায়ী পাওনা। আচ্ছা, অনাদায়ী পাওনা বিষয়টা আমি তোমাকে একটু পরে বোঝাচ্ছি, তুমি সিম্পল বোঝো। হ্যাঁ, তুমি প্রথম হচ্ছে অনাদায়ী পাওনা লিখবা, তারপর নতুন অনাদায়ী পাওনা, তার মানে এটা হচ্ছে আমার পুরাতন, এটা হচ্ছে আমার পুরাতন। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আমার পুরাতন। আচ্ছা, তাহলে তুমি কি প্রথমে পুরাতন অনাদায়ী পাওনা, এখন পুরাতন অনাদায়ী পাওনা কই পাবা? মনে করো পুরাতন সবকিছু পাবা রেওয়া মিলে। পুরাতন সবকিছু কই পাবা? তো পুরাতন সবকিছু পাবা রেওয়া মিলে, রেওয়া মিলে, সিম্পল। আচ্ছা,
আচ্ছা, এবার দেখো ভাই, তাহলে ফার্স্টে কি লাগবে? ফার্স্ট লাগবে যে অনাদায়ী পাওনা বা পুরাতন অনাদায়ী পাওনা, এর সাথে কি, এর সাথে যোগ করবা নতুন অনাদায়ী পাওনা যোগ করবা। তো নতুনটা কইবা বলো তো? নতুনটা সবসময় পাবা তুমি সমন্বয়, সমন্বয়। ওকে, আচ্ছা, যোগ করবা, যোগ করার পর তারপর আবার যোগ করবা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই যে নতুনটা কথা, নতুনটা সেম কি বলো তোমার, এই যে সমন্বয়ই থাকবে। ওকে, এর থেকে মাইনাস করবা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। পুরাতনটা কই পাবা? রেও মিলে পাবা। তো নিয়ম কি? নিয়ম হচ্ছে প্রথমে পুরাতন অনাদায়ী পাওনা লিখবা, পুরাতন অনাদায়ী পাওনা লিখার পরে এর সাথে নতুন অনাদায়ী পাওনা এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি দুইটাই যোগ করবা। যোগ করার পরে তারপর পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি ওটা কি বিয়োগ করে দিবা। সিম্পল একদম। তারপর এটা আমি একটু পরে আরেকটু বলবো, আপাতত এতটুকু থাকো। আচ্ছা, তারপর ধরো যে যত সম্পত্তির যত অবচয় অবলোপন আছে, দেখো সম্পত্তির যত কি বলতো অবচয় অবলোপন আছে, যত অবচয় অবলোপন আছে সবগুলো কি বলতো আমার পরিচালন ব্যয়তে দেখাইতে হবে। এখন অবচয় অবলোপন কি? অবচয় অবলোপন হচ্ছে একটা সম্পত্তি দীর্ঘদিন ব্যবহারের ফলে সম্পত্তির যেটা ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা হচ্ছে মূল্যটা কমে যাচ্ছে, ওইটা হচ্ছে কি আমার অবচয় বা অবলোপন। ধরো আমরা সম্পত্তি কিনছিলাম 20,000 টাকা দিয়ে, কিন্তু 1 বছর পরে আমি এটা 20,000 টাকা বিক্রি করতে পারবো না। আমি একটা আসবাবপত্র কিনছিলাম 20,000 টাকা দিয়ে, 1 বছর পরে এটা ভ্যালু 20,000 টাকা থাকবে না। কেন থাকবে না? আমি 1 বছর এটাকে ইউজ করছি, এটার কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ধরো যে 1 বছর পরে এটা মূল্য হয়ে গেছে 15,000 টাকা, তাহলে বাকি 5,000 টাকা কই গেল? ওই 5,000 টাকা হচ্ছে অবচয়। যে কিনছিলাম 20,000 টাকা দিয়ে, এখন মূল্য কত? মূল্য হচ্ছে এখন 15,000 টাকা, বাকি 5,000 টাকা হচ্ছে কি আমার অবচয়। আমার 1 বছর ব্যবহারের ফলে এই 5,000 টাকা কি হয়েছে? আমার ক্ষয়ক্ষতি হয়েছে, 5,000 টাকার মূল্য কি বলতো হ্রাস পাইছে। সিম্পল। আচ্ছা, তো এই সবগুলো যোগ করবা। তো সবগুলো যোগ করার পরে ধরো যে এখানে সব কিছু তুমি যোগ করলা, হ্যাঁ, ধরো সবগুলো টাকা এমন যোগ করলা, যোগ করার পরে তারপর যেই একটা টাকার অ্যামাউন্ট হবে ওইটা হচ্ছে তোমার পরিচালন ব্যয়। এটা কি বলতো? পরিচালন ব্যয়। মানে আমরা যে সবগুলো যোগ করলাম এই সবগুলো কি? সবগুলো কিন্তু আমার পরিচালন ব্যয়। তাহলে এই যে আমার মোট মুনাফা ছিল, এই মোট মুনাফা থেকে তুমি এখন কি করবা? আমার পরিচালন ব্যয়টা বাদ দিবা। তাহলে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে তখন আমি কি পাবো? তখন আমি পাবো পরিচালন মুনাফা। সেটা সিম্পল না ভাইয়া? তো আমার এই যে আমার মোট মুনাফা ছিল, এই মোট মুনাফা থেকে কি বলতো আমি পরিচালন ব্যয়টা বাদ দিব। এই যে পরিচালন ব্যয় বাদ দিব সবগুলো যোগ করে, তারপরে আমি কি পাবো? তারপরে আমি পাবো আমার পরিচালন মুনাফা। এখন তোমরা নিশ্চয়ই ভাবতেছো ভাইয়া এত বড় অঙ্ক আমি কেমনে করবো পরীক্ষা, এত 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 এন্ট্রি আমি কেমনে করবো? হতাশা লাগতেছে। হতাশা লাগার কোনো কিছু নাই, কারণ পরীক্ষাতে তো আসলে একটা অঙ্কের মধ্যে সবগুলো এন্ট্রি আসবে না। আসবে? একটা অঙ্কে তো সবগুলো এন্ট্রি আসবে না। এর ধরো যে অর্ধেকও আসবে না, এর 3 ভাগের 1 ভাগ আসবে, আরও কম আসতে পারে, 4 ভাগের 1 ভাগ আসবে। বুঝতে পারছো? তো যারা আসলে প্যারা খাচ্ছ, প্যারা খাওয়ার কোনো কিছু নাই, পরীক্ষাতে এত বড় করে তো আসবে না। বাট আমি তোমাদেরকে সবগুলো পড়াই দিচ্ছি যেন আসলে যত রকমভাবে আসতে পারে। ধরো যে তোমার সবগুলো একসাথে আসবে না, বাট সবগুলো আসতে পারে। হ্যাঁ, ধরো যে এখানে তোমার 1 2 3 4 5 6 7 8 9 10টা তো আসবে না, কিন্তু এখান থেকে কি যে কোনো 2টা চলে আসতে পারে, যে কোনো 3টা চলে আসতে পারে। বিষয়টা সিম্পল। ধরো যে পরিচালন ব্যয় আছে কয়টা? ধরো যে আছে তোমার 30টা, 30টা একসাথে আসবে না, বাট যে কোনো 5টা 6টা 7টা আসতে পারে পরীক্ষায়। তোমাকে সবগুলোই জেনে রাখতে হবে যেন প্রশ্ন টিচারে দুনিয়ার যেই কোণা থেকে করুক, বইয়ের যেই কোণা থেকে করুক না কেন বা বইয়ের বাহির থেকে করুক না কেন, তোমার যাতে কেউ আটকাইতে না পারে। তুমি আবার অপ্রতিরোধ্য, যাকে আসলে প্রতিরোধ করার ক্ষমতা কোনো প্রশ্ন প্রণেতার থাকবে না। কোশ্চেন যেভাবেই মেক করুক, তুমি প্রিপারেশন এমনভাবে নিবা যে কোশ্চেন যেখান থেকে আসুক না কেন তোমার যেন কেউ আটকাইতে না থাকে। তুমি কোনোভাবে আটকাবা না, এমনভাবে প্রিপারেশন নিবা, তাহলে কি তোমার জীবনে আসলে তুমি একটা ভালো জায়গায় যাইতে পারবা। হ্যাঁ, আর যদি এভাবে প্রিপারেশন নাও যে হ্যাঁ কোনোভাবে পাস টাস করে বের হয়ে যাব, তাহলে ভাই পড়াশোনা তোমার জন্য না। কারণ বর্তমানে যে অবস্থা বিশ্বের, কোনোভাবে পাস টাস করে তুমি একটা চাকরি পাবা এই আশাবাদ দিয়ে দাও। বর্তমানে চাকরির বাজার এতটাই অবস্থা, তুমি ভালো করে পড়াশোনা করেও তুমি আসলে চাকরি পাওয়া মুশকিল হয়ে যাবে, একটা ভালো জায়গায় যাওয়া মুশকিল হয়ে যাবে, এত কম্পিটিশন। আর সেখানে টুকটাক পড়াশোনা করার থেকে আসলে পড়াশোনা না করা আমার মতে ভালো। যদি পড়াশোনা করতে চাও এমনভাবে করবা যে তুমি অপ্রতিরোধ্য, প্রশ্ন করতে যেখান থেকে প্রশ্ন করুক, যেভাবে প্রশ্ন করুক, তোমার অ্যাপ্লাই যাতে মিস না হই, তোমার নম্বর পাওয়ার জন্য মিস না হই, যদি এভাবে পড়তে পারো তাহলে আসলে তোমার জন্য কি সামনে বেটার কোনো কিছু অপেক্ষা করতেছে। ঠিক আছে? আর মনে রাখবা ভালো কোনো কিছু পাইতে চাইলে এর বিনিময়ে স্যাক্রিফাইস তোমাকে করতেই হবে। সাকসেস ডিমান্ডস স্যাক্রিফাইস। সফলতা পাইতে চাইলে কি তোমাকে অবশ্যই কি স্যাক্রিফাইসটা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের পরিচালন মুনাফা বের হয়ে গেছে। এখন পরিচালন মুনাফা বের হওয়ার পর আমি কি করবো? আমি অন্যান্য আয় যেগুলো সেগুলো আমরা কি বলবো তোমরা যোগ করবো। হ্যাঁ, এখন দেখো অন্যান্য আয় কি গেছে বলতো? এই যে বিনিয়োগের সুদ আমরা যোগ করব, ঠিক না? তারপর ধরো যে প্রাপ্ত কমিশন বা প্রাপ্ত লভ্যাংশ, প্রাপ্ত বাট্টা, এগুলো কি আমরা জানি, ঠিক না?
তারপর উপবাড়া বা বাড়া আয় যোগ করব, ব্যাংক জমার সুদ যোগ করব, দেখো প্রদত্ত ঋণের সুদ কি বলতো আমরা এক্ষেত্রে যোগ করব, কিন্তু তোমার শুধু ঋণের সুদকে আমরা বিয়োগ করব। তাহলে প্রদত্ত ঋণের সুদ যোগ করবো, কিন্তু শুধু ঋণের সুদকে আমরা বিয়োগ করব। তারপর শিক্ষানিবেশ সালামি যোগ করব, বাট শিক্ষানিবেশ ভাতাকে আমরা বিয়োগ করব। ঠিক আছে, ব্যাংক জমার সুদ আমরা যোগ করব, বাট ব্যাংক জমাতিরিক্ত সুদকে আমরা বিয়োগ করবো। ঠিক আছে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, পেস লেগে যায় অনেকের মধ্যে। ঠিক আছে, তারপরে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ এটা যোগ করব, বাট বিক্রয়জনিত ক্ষতি বা বিবিধ ক্ষতি সবগুলিকে আমরা এখান থেকে বিয়োগ করে দিব। সিম্পল। তাহলে এগুলো সেম। এই যে অন্যান্য আয় এটা তুমি লাগবে কি থার্ড কলামে, তো এর আন্ডার আছে তোমার বিনিয়োগের সুদ, এগুলো হবে কি সেকেন্ড কলামে। আর যদি এর সাথে কোনো যোগ বিয়োগ থাকে, বকেয়া অগ্রিম থাকে, তখন কি এগুলো আমরা ফার্স্ট কলামে লিখবো। তারপর তুমি অন্যান্য আয় ধরো যেমন বেরিয়েছে, বের হবে অন্যান্য আয়। ঠিক আছে, বের হওয়ার পর এই যে তোমার পরিচালন মুনাফা এর সাথে কি তুমি অন্যান্য যোগ করবা, তাহলে যোগ করলে কি আরেকটা টাকার অ্যামাউন্ট বের হবে, এবং এই টাকার অ্যামাউন্ট থেকে কি তুমি অন্যান্য ব্যয়টা আছে না, এই যে অন্যান্য ব্যয় এটা তুমি বিয়োগ করে দিবা। এখান থেকে অন্যান্য ব্যয় যদি তুমি বিয়োগ করো, তখন তুমি কি পাবো তো, তখন তুমি পাবা নিট মুনাফা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কেমন বলো তো বিশ্বতায় বিবরণী সম্পূর্ণ ছক। এবার তুমি কনফিডেন্সের সাথে বলতে পারো যে বিশ্বতায় বিবরণী নিয়ে আমার মনে কোনো রকমের কনফিউশন নাই, জাস্ট এখন তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে বিষয় তোমাকে একটু আয়ত্তে আনতে হবে। বুঝতে পারছো, তুমি বিষয়টা জেনে ফেলছো, এর বাইরে কোনো কিছু নাই, জাস্ট প্র্যাকটিস করে কি একটু আয়ত্ত করতে হবে। আমি তোমাদেরকে একটা বিষয় বারবার বলি ভাই, অ্যাকাউন্টিংকে ভালো করতে চাইলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তুমি জানো সব কিছু, কিন্তু পরীক্ষা লিখতে পারবে না, সময় নাই, সময় কম, বড় অঙ্ক পেজ লাগাই ফেলবা, সব কিছু একদম ধরো যে একদম মানে এমন কনফিউশন তৈরি হবে তুমি একদমই ভুলে যাও সব কিছু। এই জন্য বলতেছি তুমি সব কিছু জানো কিন্তু প্র্যাকটিস করো নাই, তোমার কোনো লাভ নাই ভাই। তো এই আর্থিক বিবরণী করতে তোমার লাগবে 1 ঘন্টা 1.5 ঘন্টা, তাতে কোনো লাভ হলো না। আমার এই আর্থিক বিবরণী করতে হবে কমপক্ষে 30-35 মিনিটের মধ্যে। ঠিক না, তার মানে তোমাকে এটা কখন আসবে, তোমার সময়টা আমি তোমাকে আমার বাস্তব অভিজ্ঞতা বলি, শুরুর দিকে একটা আর্থিক বিবরণী করতে আমার সময় লাগতো তোমার কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা, আমি যখন 9-10 ছিলাম তোমাদের সাথে। কিন্তু আমি এত বেশি পরিমাণে প্র্যাকটিস করছি, তুমি শুনলে অবাক হবা, একটা আর্থিক বিবরণী ফুল করতে আমার 16 থেকে 17 মিনিট লাগতো। এটা একদিনে আসে নাই, এটা টানা 6-7 মাসে আমি প্রত্যেক দিন 4টা করে আর্থিক বিবরণী প্র্যাকটিস করতাম, প্রত্যেক দিন 4টা করে আর্থিক বিবরণী, অনেকদিন 6টাও করতাম, প্রত্যেক দিন টানা 6-7 মাস করছি। আমার তখন কি ওই পরিমাণ স্পিড হয়েছে যে আমি একটা এন্ট্রি দেখলেই বলে দিতে পারি এটা কই থেকে কই যাবে। তোমারও এরকম হবে, একদিন তো হবে না, একদিন হবে, আমার কি একদিন হয়েছে না, আমার 1 ঘন্টা থেকে আস্তে আস্তে মানে কমছে 50 মিনিট 40 মিনিট, আস্তে আস্তে কমতে কমতে কি আমার 15-16-17 মিনিটে কি চলে আসছে। তুমিও পারবা, তোমার দ্বারা সম্ভব। এটা মানে একদমই যে একদিনে সম্ভব এমন না, তুমি এরকম কয়েক মাস প্র্যাকটিস করো। আই থিঙ্ক কমপক্ষে মোটামুটি তুমি যদি 1-1.5 মাস প্র্যাকটিস করতে পারো, বা 1 মাস যদি তুমি প্র্যাকটিস করতে পারো ডেইলি 4টা করে, আমার মনে হয় তোমার সময়টা অর্ধেক কমে যাবে। বুঝতে পারছো না, অর্ধেক কমে যাবে। ঠিক আছে, হতাশার কোনো কিছু নাই, পরীক্ষার যতদিনই আছে প্র্যাকটিস করে যাও। কারণ কি তোমাদের বর্তমানে কিন্তু আর্থিক বিবরণীর উপর তোমাদের সময় দিচ্ছে মোটামুটি সব মিলিয়ে প্রায় 40-45 মিনিটের উপরে পাচ্ছ সময়। ঠিক আছে, সুতরাং আই থিঙ্ক তুমি 1 মাস কি মানে 15-20 দিন যদি কেউ প্র্যাকটিস করতে পারে, 40 মিনিটের মধ্যে আর্থিক বিবরণী A to Z শেষ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা